আজকে টপিক তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ, ফল্ট অ্যান্ড ফল্ট ক্যালকুলেশন। তো প্রথমেই আসি ফল্টের বিষয়। আমরা আগের দিনে লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে আমাদের যে পাওয়ার সিস্টেম এটা একটা হিউজ সেট আপ অ্যান্ড ইনভেস্টমেন্ট, আর তার থ্রুতে যেই এনার্জিটা ফ্লো করে আসে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি, দ্যাট ইজ ভেরি মাচ ফ্যাটাল। আমরা প্রত্যেকেই অলরেডি ওটা সম্পর্কে জানি, ঠিক আছে। এখন তাতে কি ধরনের ফল্ট হতে পারে সেটা হচ্ছে আমরা দেখবো এখন। প্রথমেই ট্রান্সমিশন লাইনে যে ফল্ট গুলো হতে পারে সেই ফল্ট গুলো কিভাবে হয় একটু দেখে নিই। ধরে নাও এই দুটো ইলেকট্রিক্যাল পোলস আছে, দুটো ইলেকট্রিক্যাল পোলস আছে, এবং এই পোলস গুলোতে কি আছে, পোলস গুলোতে ওয়্যার আছে, ওয়্যার লাগানো আছে। আর ওয়াই এবং বি তিনটে কালারের থাকে, আমরা প্রত্যেকেই জানি। আর ফেজ, ওয়াই ফেজ এবং বি ফেজ, তিনটে ফেজের লাইন থাকে এরকম, এই পোলগুলোর সাথে কানেক্টেড থাকে। এক্স্যাক্টলি এরকম থাকে না, ঠিক আছে। এখানে মাঝখানে কন্ডাক্টর ইনসুলেটর লাগানো থাকে। তো আমি সেটা অত ডেপথে যাচ্ছি না, তোমাদের ফল্ট বোঝানোর জন্য বলছি। তো এই হচ্ছে তিনটে লাইন, কি কি, এটা আর, এটা ওয়াই, এটা বি। এই তিনটে ফেজের লাইন কোত্থেকে আসছে, অনেক দূর থেকে। ওই যে তোমাদের আগের দিনকে দেখালাম ওইভাবে ভাবে করে আসছে। কোত্থেকে আসছে, একটা যে কোনো একটা অল্টারনেটর থেকে তো বেরোচ্ছে তিনটে লাইন, সেখান থেকে আসছে, ঠিক আছে। এবার যাচ্ছে কোথায়, যাচ্ছে লোডের দিকে, ঠিক আছে। কিরকম লোড, ধরো এখান থেকে তোমার বাড়িতে কানেকশন আসলো, এখান থেকে কারোর কোনো একটা কারখানায় কানেকশন গেল, এখান থেকে কোনো একটা হসপিটাল বা কোনো একটা কমার্শিয়াল বিল্ডিং এ, হসপিটাল বা কমার্শিয়াল বিল্ডিং এ গেল, এখান থেকে কোনো ইন্ডাস্ট্রিতে গেল, ছোটখাটো ইন্ডাস্ট্রি, স্মল ইন্ডাস্ট্রি, আর এখান থেকে হচ্ছে আমাদের হোমে আসলো। এরকমই তো হয়, ঠিক আছে। এবার এই যে লাইনগুলো আছে আর ওয়াই এবং বি, তিনটে লাইন কি কি ফল্ট হতে পারে দেখো। একটা হতে পারে যে কোনো কারণে, যে কোনো কারণে কি হলো, এই তারটা এখান থেকে মাঝখান থেকে ছিঁড়ে গেল, হাওয়া হচ্ছে বা যে কোনো কারণে হাওয়া হতে পারে, বয়সজনিত কারণ হতে পারে, মানে অনেক দিন হয়ে গেছে, প্রপার মেনটেনেন্স হয়নি, প্রপার মেটেরিয়াল, ভালো মেটেরিয়াল ছিল না, যে কোনো কারণে কি হলো, এখান থেকে ছিঁড়ে গেল। ছিঁড়ে গেলে কি হবে, তারটা, এই তারটা, এই তারটা এখান থেকে ঝুলবে, এই তারটা এখান থেকে ঝুলবে, ঠিক আছে। এরকম ভাবে ঝুলবে, তাই তো। এবার ঝুলছে কিন্তু কোথাও টাচ হচ্ছে না, ঝুলছে কিন্তু কোথাও টাচ হচ্ছে না, এই ধরনের ফল্টকে বলে ওপেন সার্কিট ফল্ট। ওপেন সার্কিট ফল্ট মানে খুলে গেছে তারটা কোথা থেকে, কিন্তু তারটা ঝুলছে, কোনো জায়গায় টাচ হচ্ছে না, তাহলে সেটাকে বলে ওপেন সার্কিট ফল্ট। এখন এই ওপেন সার্কিট ফল্টের ক্ষেত্রে কি হয়, ওপেন সার্কিট ফল্টের ক্ষেত্রে এইখান থেকে কি হচ্ছে, এই লাইনটাই তো হোমে আসছিল, সেটা কাট হয়ে যাচ্ছে, মানে হোমে কোনো রকম কারেন্ট এসে পৌঁছাচ্ছে না, কিন্তু কোনো রকম দুর্ঘটনাও ঘটলো না, কোনো রকম দুর্ঘটনাও ঘটলো না, ঠিক আছে। এই ধরনের ফল্ট হচ্ছে, এটাকেও ফল্ট বলা হয়, ওপেন সার্কিট ফল্ট বলা হয়। কিন্তু এই ধরনের ফল্টে খুব একটা অসুবিধা কিছু হয় না, কেন, কোনো দুর্ঘটনা ঘটে না। যখন তুমি কারেন্ট পাচ্ছ না তখন তুমি ফোন করে বললে, এবার বিদ্যুতের কর্মীরা এসে কি করলো, লাইনটা ফিক্স করে দিয়ে চলে গেল, ঠিক আছে। এটাতে কোনো সমস্যা নেই, কোনো ক্ষতি হয় না, মানে বড়সড় কোনো ক্ষতি হচ্ছে না। কিন্তু এইবার আমরা যে ফল্টের কথা বলবো, যে ফল্টটা আসবো, সেই ফল্টটা দেখো। আর লাইন,
ওয়াই লাইন, বি লাইন আর ওয়াই বি তিনটে লাইন আছে। এখন কি হলো, এবারও কোনো একটা কারণে ধরো কিছু একটা প্রবলেম হয়েছে, সেই প্রবলেমটার জন্য কি হলো, কোনো একটা লাইন ধরো খুলে গেল, ঠিক আছে, এখান থেকে খুলে গেল। এখন এখান থেকে খুললে কি হবে, এই তারটা এখানে ঝুলবে, এই তারটুকু এখানে ঝুলবে, কিন্তু এই যে বড় তারটা, এই তারটা কি হবে, এই তারটা তো এখান থেকে খুলে গেছে, এই তারটা কি হবে, এই তারটা এখান থেকে গিয়ে মাটি টাচ করে যাবে। তাহলে মাটি টাচ করে গেলে কি হবে, এখান থেকে যে কারেন্টটা আসছিল, আমি যদি আমি উল্টো দিক যদি করি, এখান থেকে খুলে গেছে, তাহলে কি হবে, এই তারটা এখান থেকে এসে মাটি টাচ করছিল, মাটি টাচ করে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, এখান থেকে তো সাপ্লাই আছে, তাহলে সাপ্লাই থেকে এসে কি হবে, সাপ্লাইটা আমার এখান থেকে এসে আর্থে চলে যাচ্ছে, আর্থে চলে যাচ্ছে, ঠিক আছে। এইবার আর্থে চলে গেলে কি হবে, এই সবকটা লাইনেই হয়ে যাবে গন্ডগোল, সবকটা লাইনেই হয়ে যাবে গন্ডগোল। কেন, এরা এখান থেকে এইদিকে না গিয়ে এরা এই ভায়া হয়ে এরকম ভাবে এদিক বরাবর এদিকে চলে আসার চেষ্টা করবে, ঠিক আছে, বা ওইদিকে না গিয়ে এরা এই দিক দিয়ে এইভাবে চলে আসার একটা চেষ্টা করবে, এই হলুদ থেকে এখানে চলে আসার চেষ্টা করবে, নীল থেকে চলে আসার চেষ্টা করবে, কারণ এইদিকে হচ্ছে লোড, এইদিকে লোড, আর এইদিকে রেজিস্ট্যান্সটা হাই, রেজিস্ট্যান্সটা হাই, আর এখানে শর্ট পার্ট পেয়েছে, ছোট্ট রাস্তা পেয়েছে, ঠিক আছে, সেই জন্য এখান থেকে চলে আসার চেষ্টা করবে। এবার তখন হয়ে যাবে শর্ট সার্কিট ফল্ট, শর্ট সার্কিট ফল্ট, ঠিক আছে, শর্ট হয়ে যাচ্ছে, লাইনটা ছোট হয়ে যাচ্ছে, শর্ট সার্কিট ফল্ট। শর্ট সার্কিট ফল্টের জন্য কি হয়, এখানে কারেন্টের মাত্রা হিউজ বেড়ে যায়, কারেন্ট হিউজ বেড়ে যায়, এইসব লাইনে কারেন্ট প্রচন্ড পরিমাণে বেড়ে যায়, ঠিক আছে, বোঝা গেল। কোনো একটা লাইন ছিঁড়ে যদি নিচে পড়ে যায়, এটাকে শর্ট সার্কিট ফল্ট বলা হয়। এইবার এই যে শর্ট সার্কিট ফল্ট, শর্ট সার্কিট ফল্ট, এই ফল্টটা দু রকমের করা হতে পারে। দেখো, একটা তো আমরা দেখলাম এইমাত্র লাইন টু গ্রাউন্ড, একটা লাইন ছিঁড়ে গ্রাউন্ডে পড়ে গেছে, এটাকে বলে লাইন টু গ্রাউন্ড। আরেকটা টাইপের হতে পারে দুটো লাইন ছিঁড়ে গ্রাউন্ডে পড়ে গেছে, সেটাও হতে পারে। আরেকটা টাইপ হতে পারে কি, লাইনগুলো ছিঁড়ে একটা লাইন আরেকটা লাইনের ঘাড়ের উপর পড়ে গেছে, মানে কি হলো, এই হলুদ রঙের তারটা, এই হলুদ রঙের তারটা এখান থেকে ছিঁড়ে গেছে, ছিঁড়ে গিয়ে এখানে এর ঘাড়ে পড়ে গেল, বা কোনো একটা গাছের ডাল উপর থেকে এমন ভাবে পড়েছে যে সবুজ আর হলুদটাকে একসাথে কানেক্ট করে দিয়েছে, ঠিক আছে, এরকম হতে পারে। তাহলে লাইন টু গ্রাউন্ড, লাইন লাইন গ্রাউন্ড, আর লাইন লাইন, এই তিন টাইপের ফল্টকে বলা, এই তিন টাইপের একটা টাইপ অফ শর্ট সার্কিট হয়, ঠিক আছে। এই ধরনের শর্ট সার্কিটকে বলা হয় আনসিমেট্রিক ফল্ট, আনসিমেট্রিক ফল্ট। কেন আনসিমেট্রিক ফল্ট পরে বোঝাচ্ছি, ঠিক আছে। তাহলে এই তিনটে একটা টাইপের ফল্ট, যার নাম হচ্ছে আনসিমেট্রিক ফল্ট। এটুকু বোঝা গেছে। ফল্ট, ফল্টকে যদি ভাগ করি কি কিভাবে ভাগ করতে পারছি, এটা ওপেন সার্কিট, এটা শর্ট সার্কিট। ওপেন সার্কিট ফল্টের ক্ষেত্রে অত কোনো চাপ হচ্ছে না। শর্ট সার্কিট ফল্ট আমরা অলরেডি তিনটে টাইপের ফল্ট দেখে নিয়েছি, লাইন টু গ্রাউন্ড, লাইন লাইন গ্রাউন্ড এবং লাইন লাইন, এদেরকে আনসিমেট্রিক বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে আনসিমেট্রিক যখন বলা হচ্ছে, সিমেট্রিক ফল্ট হতে পারে। সিমেট্রিক ফল্ট মানে কি, তিনটে লাইন ছিঁড়ে একসাথে লেগে গেছে, তিনটে লাইন ছিঁড়ে একসাথে লেগে গেছে, লাইন 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 ফল্ট। আর কি হতে পারে, লাইন 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 গ্রাউন্ড ফল্ট, তিনটে তারই একসাথে ছিঁড়ে মাটিতে পড়ে গেছে, এইটা আরেকটা টাইপের ফল্ট হতে পারে, ঠিক আছে। মানে টোটাল একরকম, দু রকম, তিন রকম, চার এবং পাঁচ রকম ফল্ট হতে পারে, কিন্তু এই তিনটে, এই এক দুই তিন, এই তিনটে প্রকারটা একই রকম, এই তিনটের প্রকারটা একই রকম, তাদেরকে বলা হচ্ছে একসাথে আনসিমেট্রিক ফল্ট। যেমন ধরো আমি তোমাদের বলছি যে জ্বর,
ঠিক আছে? জ্বর, কোভিড আসলেও জ্বর হয়, সর্দি লাগলেও জ্বর হয়, আবার মাথা ব্যথা হলেও অনেক সময় জ্বর হয়, কোথাও কোনো ইনফেকশন হলেও জ্বর হয়। ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি? সর্দি, মাথা ব্যথা, ইনফেকশন, এটাকে একটা বলতে পারি। আর কোভিড হলে একটা কি বলতে পারি? সিরিয়াস টাইপের কিছু একটা হয়েছে। ঠিক আছে? সেরকমই এইটা একটা টাইপের ফল্ট, এটা একটা টাইপের ফল্ট, এই হলুদ দিয়ে এটা একটা টাইপের ফল্ট, আর এই যে মার্ক করলাম নীল নীল দিয়ে ইয়ে করছি, এটা আরেকটা টাইপের ফল্ট। এই ফল্ট গুলোকে বলা হয় সিমেট্রিক ফল্ট। ক্লিয়ার? ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার। তাহলে এবার আমি ইলেকট্রিক্যাল ফল্ট তাকে ভাগ করলে ওপেন সার্কিট, শর্ট সার্কিট, শর্ট সার্কিটকে ভাগ করলে সিমেট্রিক আর আনসিমেট্রিক। সিমেট্রিকের মধ্যে কি কি পাবো? লাইন 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 গ্রাউন্ড। আনসিমেট্রিকের মধ্যে লাইন টু গ্রাউন্ড, লাইন লাইন গ্রাউন্ড, আর লাইন লাইন ফল্ট। ঠিক আছে? বোঝা গেল? ক্লিয়ার? এবার বোঝা গেছে? প্রত্যেকে বোঝা গেছে? হ্যাঁ স্যার। স্যার এই সিমেট্রিকে তিনটে লাইন তারপর গ্রাউন্ড, তাই তো? হ্যাঁ, তিনটে লাইনই একটা হচ্ছে মাটিতে পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা, বাকিরা বোঝা গেছে? আর নতুন এসছো তারা বোঝা গেছে? পুরোনো যদি একবার রিপিট হচ্ছে, নতুনরা বোঝা গেছে? হ্যাঁ স্যার, পেরেছি। বুঝতে পেরেছো? ঠিক আছে। আচ্ছা, এবার বক্তব্য হচ্ছে যে কেন সিমেট্রিক আর কেন অ্যানসিমেট্রিক, তাই তো? আচ্ছা, আমাদের যেখান থেকে তৈরি হচ্ছে একটা অল্টারনেটর থেকে, একটা অল্টারনেটর থেকে তৈরি হচ্ছে। অল্টারনেটর মানে কি? এসি জেনারেটর, সেখান থেকে তৈরি হচ্ছে। সেখানে কি থাকে? সেখানেও তিনটে, আমরা দেখবো পরবর্তীকালে অল্টারনেটর যখন করবো তখন দেখবো, সেখানে দেখবে তিনটে ফেজ থাকে, রেড ফেজ, আর, ওয়াই এবং বি, তিনটে ফেজ থাকে, এবং তিনটে ফেজ থেকে তিনটে লাইন এরকম বের হয়। আর আমরা যেখানে ইউজ করছি বা একটা ট্রান্সফর্মার থাকছে বা যাই থাকছে, সেটাও থ্রি ফেজ থাকে। এবার সবটা একটা প্রপার ব্যালেন্সে থাকতে হয়, সবটা একটা প্রপার ব্যালেন্সে থাকতে হয়। ঠিক আছে? এখান থেকে যেমন সাপ্লাইটা প্রপার ব্যালেন্স থাকতে হয়, সেরকম লোড, যেখানে আমরা লোড দিচ্ছি সেটাও প্রপার ব্যালেন্স থাকতে হয়। কি কেমন ব্যাপার? ধরো একটা ট্রান্সফর্মার আছে, একটা ট্রান্সফর্মার, যদিও ওটা আগের বারে তোমাদের ইন্ট্রোডাকশন সিস্টেম পড়ার কথা, তাও আমি বলে দিচ্ছি। একটা থ্রি ফেজ ট্রান্সফর্মার আছে, একটা থ্রি ফেজ ট্রান্সফর্মারতে তিনটে লাইন বেরোচ্ছে, আর লাইন বেরোচ্ছে, ওয়াই লাইন বেরোচ্ছে, আর বি লাইন বেরোচ্ছে, তিনটে লাইন বেরোচ্ছে তোমাদের পাড়া তো। এবার এইখান থেকে ট্রান্সফর্মারটা কেভিএ ট্রান্সফর্মার, বা 30 কেভিএ ট্রান্সফর্মার। তার মানে প্রত্যেকটা লাইনে, এটা হচ্ছে 30 কেভিএ মানে কি? পাওয়ার। তাহলে পাওয়ার হচ্ছে 30 কেভিএ। তাহলে প্রত্যেকটা কেবলেই রাফলি √3 দিয়ে ভাগার কথা, আমি অত করছি না, খুব ইজি ভাবে বোঝার জন্য, এটাকে খুব ইজি ভাবে বোঝার জন্য রুট এই 3 কেভি 10 কেভিএ, এটা তো থাকবে 10 কেভিএ, এটা তো 10 কেভিএ থাকার কথা পাওয়ার। ঠিক আছে? এখন এটার সাথে আমি যে সমস্ত বাড়িগুলোর কানেকশন দেবো, ঠিক আছে, ধরো এখানে আমি 10টা বাড়ি কানেকশন দিলাম, তাহলে প্রত্যেকটা বাড়ি 1 কেভিএ করে কানেকশন থাকবে। এটা থেকে আমি দুটো কানেকশন দিলাম, একটা স্কুলের কানেকশন দিলাম আর একটা হসপিটালের কানেকশন দিলাম, তাহলে এটাও তো 5 5 দিলাম। আর এটা থেকেও
আমি হয়তো 4টে কানেকশন দিলাম, 2.5 2.5 2.5 2.5 কানেকশন দিলাম। তাহলে দেখো প্রত্যেকটা থেকে ইকুয়াল দেওয়া আছে, প্রত্যেকটা লাইনে ইকুয়াল লোড দেওয়া আছে। এটাকে বলে ইকুয়াল লোডিং, ঠিক আছে, বা ব্যালেন্স লোডিং। ইকুয়াল লোডিং না, নামটা ভুল বললাম, ব্যালেন্স লোডিং। তাহলে আমার লোডও ব্যালেন্স থাকছে, ঠিক আছে, বোঝা গেল? এইভাবে করে সাপ্লাই দেওয়া হয়। ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এখানে কোনো সমস্যা আছে কি? সমস্যাটা আছে, একটা প্রশ্ন হতে পারতো, তোমরা হয়তো বললে না। সেটা হচ্ছে যে স্যার এখানে 10টা বাড়ি আছে, ধরো 10খানা বাড়ি আছে, তাহলে প্রত্যেকটা 1 কেভিএ করে। তা আজকে কানাইয়া করলো কি, কানাইয়া দেশে চলে গেল, তা কানাইয়ার বাড়ি তো লাইন অফ, তাহলে তো সেখানে 9 কেভিএ হচ্ছে, তাহলে ব্যালেন্সটা হলো কোত্থেকে? হ্যাঁ, ব্যালেন্স হয় না। ডাইনামিক লাইফে, প্রপার লাইফ, ধরো আজকে আমি আমার বাড়িতে আমি মনে করলাম এসি অন করবোই না, তার মানে কি লোড পড়লোই না। বা আজকে আমি মনে করলাম যে আমার বাড়িতে আমি প্রচুর গেস্ট এসছে, সব ঘরে এসি চালিয়ে দিলাম, ঠিক আছে, তো এরকম ব্যাপার। তাহলে সেই ক্ষেত্রে কোনদিন প্রপার ব্যালেন্স হয় না, একদম কাছাকাছি যায়, মানে 80 to 90%, তোমার অ্যাকচুয়ালি 95% ব্যালেন্স থাকে, সবসময় থাকে, ঠিক আছে। তার জন্য কি হয়, নিউট্রাল দিয়ে দেখবে বাড়িতে যে দুটো লাইন থাকে, একটা দেখবে ফেজের লাইন থাকে, একটা ফেজের লাইন থাকে, আর একটা দেখবে নিউট্রালের লাইন থাকে। নিউট্রালের লাইন দিয়ে অ্যাকচুয়ালি 0 ভোল্টেজ আসার কথা, ঠিক আছে, বা অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি 0 ভোল্টেজ আসার কথা, কিন্তু সেখানে দেখবে 12 ভোল্টেজ এরকম থাকে। তাহলে এটা কেন হয়? এটা আনব্যালেন্স লোডিং এর জন্য হয়, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার হ্যাঁ স্যার। আমরা চলে যাচ্ছি ফল্টের কথায়। সিমেট্রিক আর আনসিমেট্রিক কেন বলা হচ্ছে, তার মানে আমরা কি বুঝলাম? যে সাপ্লাই দিচ্ছে, যে সাপ্লাই দিচ্ছে এবং যে সাপ্লাই নিচ্ছে কনজিউমার প্রত্যেকেরই ব্যালেন্স থাকে। তাহলে ব্যালেন্সটা কিরকম থাকে দেখো, 3টে ফেজ আমাদের, আর আমি এইভাবে ধরছি, আর ওয়াই, ওয়াই আর ভি, 3টে ফেজ এইরকম করে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে ভোল্টেজ অফ আর বা কারেন্ট অফ আর যাই বলো, ঠিক আছে। এটাও ভোল্টেজ অফ ওয়াই, এটা হচ্ছে ভোল্টেজ অফ বি। প্রত্যেকটা 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে তফাতে থাকে, 120 ডিগ্রি অ্যাঙ্গেলে তফাতে থাকে। তিনটাকে যোগ করে 360 হবে, 120 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রত্যেকটা তফাতে থাকে, ঠিক আছে। এটা আমার সাপ্লাইতেও যেমন থাকে, আমার লোডেও সেরকম থাকে। এখন যদি লাইন লাইন ফল্ট হয়, ভালো করে বোঝো, বা প্রথম ফল্ট আমরা লাইন টু গ্রাউন্ড যদি হয়, তার মানে কি, ধরে নিলাম যে রেড রঙের তারটা ছিঁড়ে গেছে, তাহলে রেড রঙের তারটা ছিঁড়ে কোথায় মাটিতে পড়ে গেছে, তার মানে কি রেড ফেজে শর্ট সার্কিট হয়েছে, রেড ফেজে কি হয়েছে, শর্ট সার্কিট হয়েছে, তাই তো। তাহলে শর্ট সার্কিট হলে কি হবে? শর্ট সার্কিট হলে ভোল্টেজটা 0 হয়ে যায়, আর কারেন্টটা কি হয়ে যায়, বেড়ে যায়, বা ভোল্টেজ টেন্স টু 0, ঠিক আছে, 0-র কাছাকাছি চলে আসে, আর কারেন্টটা ইনফিনিটি, অসীমের কাছাকাছি চলে যায়। কেন? সার্কিটটা ছোট হয়ে গেছে, রেজিস্ট্যান্স কমে গেছে, রেজিস্ট্যান্স কমে গেলে ভোল্টেজ ড্রপটাও কমে যাবে, কারেন্ট বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে কেমন দেখতে হবে? সেই ক্ষেত্রে দেখতে হবে এরকম টাইপের। সেই ক্ষেত্রে আমরা যদি ভেক্টর করি এরকম টাইপের দেখতে হবে, ভোল্টেজটা ছোট হয়ে গেছে আর ভোল্টেজটা ছোট হয়ে গেছে, তাই তো। তাহলে এবার জিনিসটা কেমন দেখতে লাগছে? এবার কি আর সিমেট্রি আছে? সিমেট্রি মানে সাদৃশ্য, সাদৃশ্য আছে। এটা লম্বা,
এটা লম্বা, এটা লম্বা, কিন্তু এটা বেটে। কোনো সাদৃশ্য আছে এর মধ্যে? না স্যার। নতুন যারা এসছো তারা? না স্যার, কোনো ইয়ে নেই, একই রকম নেই আগের মতো। হ্যাঁ, তার মানে এটা আনসিমেট্রিক ফল্টের মধ্যে পড়ছে। ঠিক সেম করে আমি যদি 2 নম্বর যেটা আছে লাইন টু লাইন দেখি, তাহলে কি হবে? একটা লাইনে ঘাড়ের উপর পড়ে গেছে। লেট ধরে নিলাম আর লাইনটা ধরে নিলাম ওয়াই লাইনের উপর পড়ে গেছে, তাহলে কি হবে? তাহলে দুটো লাইনে শর্ট সার্কিট হয়েছে, তাহলে কি হবে? দুটো লাইনেও ছোট হয়ে গেছে। এই লাইনটাও ছোট হয়ে গেছে, এই লাইনটাও ছোট হয়ে গেছে। তাহলে দেখো কোনো রকম সিমেট্রি নেই। ঠিক আছে, এটাও হতে পারে। তাহলে এটাও আনসিমেট্রিক ফল্ট। দুটো টাইপের আনসিমেট্রিক ফল্ট বললাম, বাকিটা তোমরা নিজেরা বুঝতে পারবে। এবার সিমেট্রিক্যাল ফল্টের ক্ষেত্রে আসি। সিমেট্রিক্যাল ফল্টের কি এক্সাম্পল দিয়েছিলাম? লাইন 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 বলেছিলাম। আমার 3টে তারই ছিঁড়ে গেছে, 3টে তার ছিঁড়ে একজনের ঘাড়ের উপর পড়ে গেছে, তাহলে সেটা কেমন হবে? দেখো 3টে তারই আমি দেখলাম যে ছোট হয়ে গেছে। 3টে তারই কি হয়েছে? যেহেতু শর্ট সার্কিট হয়েছে, 3টে তারের মধ্যে কি ভোল্টেজটা কমে গেছে। ধরলাম 3টের মধ্যে থেকেই 5 ভোল্ট করে পাস করছে। যেখানে 240 পাস করা সেখানে 5 ভোল্ট পাস করছে। এটাও 5 ভোল্ট, এটাও 5 ভোল্ট, এটাও 5 ভোল্ট, আর প্রত্যেকটাই 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তাহলে দেখো ফল্ট হয়েছে, কিন্তু ফল্টটা কেমন? সিমেট্রিক্যাল ফল্ট। প্রত্যেকটার মধ্যে সাদৃশ্য আছে, একই রকম আছে। বোঝা গেল? উজ্জ্বল তো নেই, স্নেহাশিস বুঝতে পেরেছো? অনিক, সৌভিক, দেবদীপা, অরিত্র, সৌম্য। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এই ধরনের ফলকে বলা হয় সিমেট্রিক্যাল ফল। ঠিক আছে, ক্লিয়ার? এইবার আচ্ছা, সিমেট্রিক্যাল ফল বোঝা গেছে। আর কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে। এবার নেচারে দেখা যায় 95% টাইম, 95% টাইমে দেখা যায় কি আনসিমেট্রিক্যাল ফল্ট হয়। আনসিমেট্রিক্যাল ফল্ট হয়, কিন্তু আনসিমেট্রিক্যাল ফল্টটা 95% হয়, কিন্তু আনসিমেট্রিক ফল্টটা অতটা ডেঞ্জার না, নট ভেরি মাচ ডেঞ্জার। ডেঞ্জার বাট নট ভেরি মাচ ডেঞ্জার। বা ডেঞ্জার আমি লিখলাম, নট ভেরি মাচ ডেঞ্জারটা লেখাটা ভুল, কারণ ডেঞ্জার তো বটেই। ডেঞ্জার, ঠিক আছে। আর 5% টাইম হয় সিমেট্রিক্যাল ফল্ট। মানে সিমেট্রিক্যাল ফল্ট খুব কম হয়। কখন হতে পারে সিমেট্রিক্যাল ফল্ট হওয়ার চান্সেস? কি কি এরকম হতে পারে? হলো যেরকম হয়েছে, পুরো লাইট পোস্ট উঠে গেছে, সেই ক্ষেত্রে সব 100 দলা পাকিয়ে গেছে, সেই ক্ষেত্রে হতে পারে। আর কি হতে পারে? কোনো একটা ড্রাইভার রাতের বেলা ট্রাক নিয়ে বেরিয়েছিল, ঠিক আছে, সে ব্যালেন্স হারিয়ে লাইট পোস্টে মেরে দিয়েছে। মেরে দিলে কি হবে? সেই ক্ষেত্রে সেটাও লাইট পোস্টে মেরেছে, লাইট পোস্টটাই উল্টে গেছে, সেই ক্ষেত্রে সেটা সিমেট্রিক্যাল ফল্ট হবে। ঠিক আছে, তাহলে এই সমস্ত ক্ষেত্রে যেটা খুব একটা হয় না, সেই ধরনের ফল্টের ক্ষেত্রে সিমেট্রিক্যাল ফল্ট হয়। আর সিমেট্রিক্যাল ফল্ট ইজ ভেরি ডেঞ্জার, ভেরি ডেঞ্জার। কেন তোমরাই বুঝতে পারছো? এই ক্ষেত্রে একটা লাইন শর্ট সার্কিট হচ্ছে কিংবা দুটো লাইন শর্ট সার্কিট হচ্ছে, এই ক্ষেত্রে টোটাল 3টে লাইন শর্ট সার্কিট হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে বিশাল একটা প্রবলেম হতে পারে। আজকে আমরা যে ফল্ট অ্যানালিসিস করব, সেটা হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট অ্যানালিসিস। ঠিক আছে, সিমেট্রিক্যাল শর্ট সার্কিট ফল্ট অ্যানালিসিস, সিমেট্রিক্যাল শর্ট সার্কিট ফল্ট কারেন্ট অ্যানালিসিস। ঠিক আছে, এই পর্যন্ত সবাই হেডিং দাও খাতায়। এই পর্যন্ত খাতায় সবাই হেডিং দাও, দিয়েছো?
কেমন কালেকশন স্যার। থাকে একটু একটু আমি শর্ট করে দেখাই, একটা শর্ট করে দেখাচ্ছি। ধরো এটা আমার একটা অল্টারনেটর থাকে, অল্টারনেটর পরে কি থাকে, একটা ট্রান্সফরমার থাকছে, এখানে এখানে প্রোটেকশন ডিভাইস থাকছে। প্রোটেকশন ডিভাইস সম্পর্কে আমরা পরে আলোচনা করব। প্রোটেকশন ডিভাইস থাকছে, এখান থেকে আমার লাইন বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এরকম থাকছে। এই ডায়াগ্রামটাকে বলা হয় এসএলডি, হ্যাঁ, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। এটা কি হবে, সার্কিট ব্রেকার? হ্যাঁ, প্রোটেকশন ডিভাইস, সার্কিট ব্রেকার, রিলে সবকিছু নিয়ে। ঠিক আছে, এই ডায়াগ্রামটাকে বলা হয় এসএলডি, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। ঠিক আছে, এইবার একটা জিনিস আমি তোমাদের বলছি, শোনো। আমরা নেক্সট ক্লাসে মেশিন পড়বো। ঠিক আছে, এসএলডি আমরা তারপরের ক্লাসে পড়বো, এসএলডি সম্পর্কে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন যখন পড়বো তারপরের ক্লাসে, নেক্সট ক্লাসে মেশিন, তারপরের ক্লাসে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন পড়বো। সেখানে আমরা এসএলডিটা ভালো করে ইন ডেপথে দেখবো। ঠিক আছে, এইবার যেটা বলার বিষয় সেটা দেখো, এই যে লাইন, এই লাইনটা কেমন থাকে, কি থাকে, এই লাইনটা একটা কন্ডাক্টরের মধ্যে থাকে, তাই তো? আমরা দেখেছি রাস্তায় যে কেবলগুলো, সেই কেবলগুলো আমরা প্রত্যেকেই দেখেছি। কেবলগুলো কি মেটেরিয়াল দিয়ে বানানো হয় সেটা, সেই সমস্ত কিছু আমরা পড়বো। তো কেবলগুলো এরকম টাইপের দেখতে হয়, ওপেন মানে ইনসুলেটর থাকতে পারে আবার নাও থাকতে পারে, এরকমই হয়। এখন এই কেবলগুলোর বৈশিষ্ট্য কিরকম, কেবলগুলোর ভিতর কি থাকে, বা তার ইলেকট্রিক্যালি কেমন দেখতে হয়, ইলেকট্রিক্যাল সিম্বল দিয়ে দেখলে কেমন দেখতে হবে। এর মধ্যে একটা রেজিস্টিভ পার্ট থাকে আর একটা ইন্ডাকটিভ পার্ট থাকে। দেখা যায় এর মধ্যে এই ইন্ডাকটিভ পার্ট ইজ ভেরি লার্জ কম্পেয়ার টু রেজিস্টিভ পার্ট, মানে রেজিস্ট্যান্সের ভ্যালু অনেক কম থাকে, রিঅ্যাক্টিভের পার্ট অনেক বেশি থাকে। এই জন্য এদেরকে, এদের যে এবারে এক্সেল, এটাও তো আমরা জানি যে ওমসেই হয়, এই জন্য এদেরকে বলা হয় রিঅ্যাক্টেন্স, রিঅ্যাক্টিভ লোড, রিঅ্যাক্টিভ বা রিঅ্যাক্টিভ বলা হয়, বা রিঅ্যাক্টেন্স বলা হয়। ঠিক আছে, যেহেতু 95% বা 90% থাকে হচ্ছে এক্সেলটা থাকে 90%, মানে ইন্ডাক্টর থাকে হচ্ছে 90%, ইন্ডাক্টরের ভ্যালু 90% হয়। মানে ধরো যদি 9 ওহমস হয় ইন্ডাক্টরের ভ্যালু, তাহলে 1 ওহমস হচ্ছে আমার রেজিস্ট্যান্সের ভ্যালু। তাহলে কোনটা বেশি, কোনটা বেশি বলো? রিঅ্যাক্টেন্সের ভ্যালু বেশি, সেই জন্য রিঅ্যাক্টেন্সটা বেশি বলা হয়। ধরো আমি তোমাদের একটা কথা বলি, ধরো একটা দুধ আছে, দুধের বাটি আছে, দুধের বাটিতে, দুধের বাটিটা হচ্ছে 5 লিটারের বাটি, 4.9 লিটার দুধ আছে, আর 0.1 লিটার ওয়াটার আছে। তাহলে এটাকে তুমি পিওর ওয়াটার কনসিডার, পিওর মিল্ক কনসিডার করবে তো? হ্যাঁ। ঠিক সেরকম এখানে জলই তো ছিল। জলে তো নেই, ঠিক সেই মতোই এটা হচ্ছে আমার, এটা এটার ভ্যালু হচ্ছে যদি 9 ওহমস থাকে, এটার ভ্যালু থাকবে হচ্ছে আমার 1 ওহমস। ঠিক আছে, তো সেই জন্য একে আমরা রিঅ্যাক্টিভ হিসেবেই বলি। ঠিক আছে, বা রিঅ্যাক্ট্যান্স হিসেবে বলি। ক্লিয়ার? করতে গেছে? এবার চলো ক্যালকুলেশনের দিকে যাচ্ছি আমরা। তাহলে রিঅ্যাক্ট্যান্স কত থাকে, হাউ মাচ রিঅ্যাক্ট্যান্স থাকে, এটা এটার ভ্যালু আমাদের যে কোম্পানি বানায় সেই ম্যানুফ্যাকচার কোম্পানি আমাকে বলে দেবে যে তারটা রিঅ্যাক্ট্যান্স কত পার্সেন্ট, কতটা থাকছে। ধরো কোম্পানি বলে দিল যে 5 কিলোমিটারে, এই সরি, পার কিলোমিটারে, তার তো কিলোমিটারে হিসাব হয়, বলে দিল যে পার কিলোমিটার আমার 20 ওহমস রিঅ্যাক্ট্যান্স আছে। পার কিলোমিটার 20 ওহমস রিঅ্যাক্ট্যান্স আছে কোথায়? লাইনে।
এখন এটা জানলে, এটা জেনে আমাদের খুব একটা কিছু লাভ নেই। আমাদের রিঅ্যাকট্যান্স পার্সেন্টেজে বার করতে হবে। রিঅ্যাকট্যান্স পার্সেন্টেজে বার করতে হবে। আমরা ইলেকট্রিক্যালে যা কিছুই করি তার সব কিছুই পার্সেন্টেজে করলে আমাদের সুবিধা হয়, পার্সেন্টেজ ভ্যালুতে। তোমাদের যখন ট্রান্সফর্মার পড়েছিলাম তখন আমি বলেছিলাম যে আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালু বা রিঅ্যাকট্যান্সের ভ্যালু আমরা পার্সেন্টেজে ক্যালকুলেশন করি। কেন? দেখো আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দেখাই। এক্সাম্পলটা বোধহয় ক্লাসও আমি বলেছিলাম। ধরো আমি আজকে শেয়ার মার্কেটে 1,000 টাকা লাগালাম। 1,000 টাকা লাগিয়ে আমি 100 টাকা লাভ করেছি। ঠিক আছে, এটা এসকেডি। আর পার্থ 100 টাকা লাগিয়েছে, পার্থ লাভ করেছে 50 টাকা। তাহলে আজকে দিনে কে সব থেকে বেশি লাভ করলো? পার্থ। পার্থ। পার্থই সব থেকে বেশি লাভ করেছে। কেন? দেখো আমি যদি সংখ্যার হিসেবে দেখি তাহলে মনে হবে, সংখ্যা হিসেবে দেখলে মনে হবে আমি 100 টাকা লাভ করেছি, পার্থ 50 টাকা লাভ করেছে, তার মানে আমি বেশি। কিন্তু তা নয়, আমি 1000 টাকা লাগিয়ে 100 টাকা পেয়েছি, মানে 100 টাকা পেয়েছি 1000 টাকা লাগিয়ে। তার মানে এটা যদি পার্সেন্টেজে নিই তাহলে কত হবে? 0 0 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, 10 স্যার 10%। আমি 10% লাভ করেছি। পার্থ 50% লাভ করেছে, তাই না? তাহলে শুধুমাত্র ইউনিট আলাদা, মানে যেই যে জিনিসটার সাথে ইউনিট থাকছে সেই জিনিসটা দিয়ে আমাদের জেনে লাভ নেই, আমাদের পার্সেন্টেজে কনভার্সন করে লাভ আছে। তার জন্য কি হবে? রিঅ্যাকট্যান্সকে আমরা পার্সেন্টেজে কনভার্সন করব। কেন পার্সেন্টেজে কনভার্সন করব? কারণ দেখো একটা সিস্টেমে তো শুধুমাত্র লাইন থাকছে না, একটা সিস্টেমে অনেক কিছু থাকছে। কি কি থাকছে? থাকছে হচ্ছে ট্রান্সফর্মার, থাকছে সার্কিট ব্রেকার, থাকছে আরো ইনস্ট্রুমেন্ট, তার সাথে তোমার তোমার জেনারেটর, অনেক কিছু থাকছে। তোমার বাড়ি আমার বাড়ি লাইন থাকছে, সেই জন্য এত কিছু অসুবিধা হয়ে যায়। সেই জন্য আমরা পার্সেন্টেজে কনভার্সন করে নিই। তাহলে পার্সেন্টেজে রিঅ্যাকট্যান্সকে কনভার্সন করলে সেটা ফর্মুলা কি? পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স তাকে আমরা দেখাই। রিঅ্যাকট্যান্সের চিহ্ন হচ্ছে এরকম এক্স দিয়ে। আমরা অলরেডি জানি, সার্কিট থিওরিতে আমরা পড়েছি, এক্স দিয়ে রিঅ্যাকট্যান্সকে বলি। ঠিক আছে, তাহলে পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্সের ফর্মুলা হচ্ছে এরকম, আই ইন্টু এক্স বাই ভোল্টেজ ইন্টু 100। ঠিক আছে, এখানে আই হচ্ছে ফুল লোড কারেন্ট, এক্স হচ্ছে রিঅ্যাকট্যান্স, আর ভি হচ্ছে ফেজ ভোল্টেজ। ঠিক আছে, লিখে নাও, চট করে লিখে নাও। এটা হচ্ছে 1 নম্বর ফর্মুলা, 1 নম্বর ফর্মুলা, চট করে লিখে নাও। বলছি 1 নম্বর ফর্মুলা লিখেছো? না স্যার দাঁড়ান। ঠিক আছে, লিখে নাও 1 নম্বর ফর্মুলা। আরেকটা ফর্মুলা তো পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স আমরা বার করতে পারি। সেটা হচ্ছে কেভি, মানে কিলো ভোল্ট অ্যাম্পিয়ার ইন্টু রিঅ্যাকট্যান্সের ভ্যালু ডিভাইড বাই 10 কেভি স্কোয়ার। ঠিক আছে, ওটা এটা 2 নম্বর ফর্মুলা। 2 নম্বর ফর্মুলা লিখে নাও। দু নম্বর ফর্মুলা হলে
তারপর লিখবো শর্ট সার্কিট কারেন্টের ফর্মুলা। শর্ট সার্কিট কারেন্ট আইএসসি, কারেন্টের ফর্মুলা কি? আমরা কি জানি ভোল্টেজ ইজ ইকুয়ালস টু কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, কিন্তু এই ক্ষেত্রে আমরা কি দেখলাম রেজিস্ট্যান্সের ভ্যালু অনেক কম, রিঅ্যাকট্যান্সের ভ্যালু বেশি, তাহলে আমরা কি লিখতে পারি আই ইনটু রিঅ্যাকট্যান্স। ঠিক আছে, তাহলে ভোল্টেজ ইনটু সরি, তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি কারেন্টের ভ্যালু কারেন্ট ইজ ইকুয়ালস টু ভোল্টেজ বাই রিঅ্যাকট্যান্স। তাহলে শর্ট সার্কিট কারেন্ট তাই হবে ভোল্টেজ বাই রিঅ্যাকট্যান্স, এটা একটা ফর্মুলা। এই ফর্মুলা লিখে নেবে। আরো একটা ফর্মুলা আছে, আরো একটা শর্ট সার্কিটের ফর্মুলা আছে, আইএস মানে শর্ট সার্কিট বা আইএসসি। হ্যাঁ, আইএসসি এটাই লেখো, আইএসসি লেখো। সেটা ইকুয়ালস টু কারেন্ট, মানে এই কারেন্টটা মানে হচ্ছে ফুল লোড কারেন্ট, ফুল লোড কারেন্ট ইনটু 100 বাই পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্স। কি বললাম, আমরা পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্স দিয়ে সব বোঝাই, সেই জন্য এই ফর্মুলাটাও এই ফর্মুলাটা ভেরি ইম্পর্টেন্ট, এই ফর্মুলাটাও লিখবে। ঠিক আছে, এই চারটে ফর্মুলা তাড়াতাড়ি করে লেখো। লেখা হলে বলবে। স্যার হয়ে গেছে। হয়ে গেছে, ভেরি গুড। সবার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে ফর্মুলাগুলো এখানে থাক, এবার আমি একটা অঙ্ক দিচ্ছি করো। আচ্ছা, ধরে নিলাম পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্স দেওয়া আছে, পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্স অফ এ লাইন, একটা লাইনে পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্স দেওয়া আছে 10%। ঠিক আছে, আর সেই লাইনটার মধ্যে থেকে সেই লাইনটার মধ্যে থেকে ফ্লো করছে, সেই লাইনের মধ্যে থেকে নর্মাল কারেন্ট ফ্লো করছে, নর্মাল বা ফুল লোড কারেন্ট, নর্মাল বা ফুল লোড কারেন্ট ফ্লো করছে 100 অ্যাম্পিয়ার। তাহলে ফাইন্ড কতটা শর্ট সার্কিট কারেন্ট হতে পারে, তাহলে ফাইন্ড কত শর্ট সার্কিট কারেন্ট। তাহলে এই লাইনটা একটা লাইন আছে যার লাইনের রিঅ্যাকট্যান্সের ভ্যালু হচ্ছে 10%, তার মধ্যে থেকে ফুল লোড কারেন্ট যাচ্ছে 100 অ্যাম্পিয়ার, তাহলে সেই লাইনের মধ্যে শর্ট সার্কিট কারেন্ট কত হতে পারে সেটা বার করতে হবে। করো দেখি। ভেরি ইজি, ভেরি ইজি। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি কি দেওয়া আছে, পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্স দেওয়া আছে। হ্যাঁ, পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্সের ভ্যালু দেওয়া আছে, ফুল লোড কারেন্টের ভ্যালু দেওয়া আছে। তাহলে এই লাইনের শর্ট সার্কিট কারেন্ট কত হবে সেটা বার করতে গেলে কোন ফর্মুলা ইউজ করব? এই চারটে, এই শর্ট সার্কিট কারেন্ট বার করার ফর্মুলা হচ্ছে এই দুটো, তার মানে আমরা এইটা ইউজ করব, তাই তো? তাহলে এটা ইউজ করলে কত আসলো? 1000। ফুল লোড কারেন্ট 100 ইন্টু 100 বাই 10, 1000 অ্যাম্পিয়ার। তাহলে দেখেছো কারেন্ট ছিল আমার কত, নর্মাল কারেন্ট ছিল 100 অ্যাম্পিয়ার, আমার শর্ট সার্কিট কারেন্ট যাচ্ছে কত 1000 অ্যাম্পিয়ার। এবার এটা বার করার দরকার কেন? বার করার দরকার হচ্ছে আমি যে প্রোটেক্টিভ ডিভাইসগুলো লাগাবো, সেই প্রোটেক্টিভ ডিভাইসের মধ্যে সার্কিট ব্রেকার থাকতে পারে, ফিউজ থাকতে পারে, এইগুলোর রেটিং এই 1000 অ্যাম্পিয়ারের মতো হবে। ঠিক আছে,
তারা যাতে এটাকে এই এত হিউজ কারেন্টটাকে যাতে সহ্য করতে পারে, এরকম একটা ভ্যালু আমরা এখানে লাগাবো। ক্লিয়ার? বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ শর্ট স্যার। সার্কিট কারেন্ট ক্যালকুলেশন বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। দেখো বুঝে নাও, তারপর আরেকটু আরো আরো অনেকটা ডেপথে আমরা যাবো আজকে। ঠিক আছে? আচ্ছা, 5 মিনিট কি রেস্ট নিয়ে নেবে প্রত্যেকে? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, একদম তার ডট 5টা মিনিট আমরা রেস্ট নিচ্ছি। ঠিক আছে, এখন দেখিনি কটা বাজে, 9:45 বাজে, ঠিক 9:50-এ আমরা স্ক্রিনের সামনে আসবো। 5টা মিনিট সবাই চোখটা বন্ধ করে নাও। ঠিক ডট 9:50-এ আমরা স্টার্ট করছি আবার। খাতা পেন যাতে শত থাকে।
রেস্ট হয়েছে? স্টার্ট করবো? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইবার একটা মজার জিনিস আছে। মাথায় সবাই ঢুকে গেছে সবকিছু, ফর্মুলা সবাই লেখা হয়ে গেছে, ছোট অঙ্কটা সবাই করা হয়ে গেছে। যদি স্ক্রিনটা মুছে দিই। হ্যাঁ স্যার। ওকে, এবার একটা মজার জিনিস দেখো। একটা লাইনে, আবার একটা লাইন আমি আঁকছি হাতে। একটা অল্টারনেটারের পরে থাকছে একটা ট্রান্সফর্মার। আমি একটা নর্মাল একটা লাইন আঁকছি। নট নেসেসারি যে সব জায়গাতে একই রকম ভাবে কানেকশন হবে, নট নেসেসারি। ট্রান্সফর্মার আর একটা লাইন। ধরো এরকম একটা লাইন আছে, ঠিক আছে? একটা সিম্পল লাইন আছে এরকম। এবার এই অল্টারনেটরটা হচ্ছে আমার 2500 কেভিএ, ঠিক আছে? তার মানে এর পাওয়ার কত? এর পাওয়ার হচ্ছে 2500 কেভিএ। একটা অল্টারনেটর আছে, অল্টারনেটরের মধ্যেও রিঅ্যাকটেন্স আছে, সবাই এগ্রি করছো। তাহলে সেই রিঅ্যাকটেন্সটাও আমরা পার্সেন্টেজে কনভার্সন করে নিচ্ছি, বা কোম্পানি বলে দিয়েছে যে এই এর রিঅ্যাকটেন্স হচ্ছে 10% রিঅ্যাকটেন্স, এর এক্সেল হলো 10%। ট্রান্সফর্মার আছে, ট্রান্সফর্মারটা এখানে ঢুকছে 11 কেভি। আগের দিন আমি বলেছিলাম যে কি বলেছিলাম, যে যখন লাইন ঢুকছে পাওয়ার ট্রান্সফর্মার, এটা স্টেপ আপ ট্রান্সফর্মার হয়, তাহলে 11 কেভি ঢুকলে ধরে নিলাম 66 কেভি বেরোচ্ছে। তাহলে লাইনটা কত কেভি? তো লাইনটা 66 কেভি। এটা কিন্তু ভোল্টেজ, এটা কিন্তু পাওয়ার, এটা কেভিএ আছে, এটা কিন্তু কেভি মানে ভোল্টেজ আছে। লাইনটা 66 কেভি। তাহলে ট্রান্সফর্মারটা যেটা আছে সেটা কি 11/66। তাহলে এর পাওয়ার কত? কোম্পানি বলে দিচ্ছে এর পাওয়ার হচ্ছে 1000 কেভিএ। আর এর রিঅ্যাকটেন্সের ভ্যালু কত? রিঅ্যাকটেন্সের ভ্যালু হচ্ছে 5। এখন তোমাকে বলেছে শর্ট সার্কিটের কারেন্ট কত হতে পারে। এখন তোমাকে বলেছে যে এই লাইনে যদি একটা শর্ট সার্কিট হয় তাহলে সেই শর্ট সার্কিট কারেন্টের ভ্যালু কত। তাহলে তুমি কি জানো শর্ট সার্কিট ভ্যালু ফর্মুলা কি? শর্ট সার্কিট কারেন্টের ফর্মুলা কি? কারেন্ট, ফুল লোড কারেন্টের ভ্যালু ইনটু, বলো, 100%। 100 বাই 100%। পার্সেন্টেজ অফ এক্স, এটা হচ্ছে ভ্যালু। এখন তুমি দেখো এইখানে কোথাও তোমাকে ফুল লোড কারেন্টের ভ্যালু, মানে এই যে কারেন্টের ভ্যালু, এই কারেন্টের ভ্যালু কোথাও বলা নেই। ঠিক আছে, এটা তো বার করা যাবে। কিভাবে বার করব সেটা একটা কোশ্চেন। আরেকটা জিনিস হচ্ছে পার্সেন্টেজ অফ এক্স, এটাও বলা নেই ক্লিয়ারলি। বলা আছে লাইনের দুটো ডিভাইস আছে, একটা হচ্ছে এই একটা ডিভাইস 1 নম্বর ডিভাইস, এই 2 নম্বর ডিভাইস, এদের কোথাও পার্সেন্টেজ অফ এক্স বলা নেই। এখন মুশকিলটা কি? মুশকিলটা হলো কি, যে আমার এখানে একটা পার্সেন্টেজ অফ এক্স বলা আছে, এখানে একটা পার্সেন্টেজ অফ এক্স বলা আছে, দুটো সিরিজে আছে, কিন্তু দুটোর বেস আলাদা। এর বেস দেখো, এই সিস্টেমটার বেস হচ্ছে 2500, এই সিস্টেমটার বেস হচ্ছে 10,000। ঠিক আছে, এই সিস্টেমটা 2500 বেসের জন্য 10%, এই সিস্টেমটার বেস হচ্ছে 1000-এর জন্য 5%। তাহলে কি করে পার্সেন্টেজ অফ এক্স বার করবো? বার করা পসিবল নয়। তাহলে তার জন্য কি করতে হবে? বোঝা গেছে কি বললাম আমি? বোঝা গেছে কি বললাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্নেহাশিস সবাই হ্যাঁ দেখো, স্যার, বুঝতে পেরেছি। এরা ভেরি ইম্পর্টেন্ট বোঝা।
রনিত বুঝতে পেরেছো? স্নেহাশিস, পার্থ, পার্থ বুঝতে পেরেছো? অরিত্র, সৌম্য, কানাইয়া, কানাইয়া আছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। কানাইয়া কোথায় গো? কানাইয়া বেরিয়ে গেছে মনে হয়, হ্যাঁ বেরিয়ে গেছে। শিশুশ্রী, সৌম্য, প্রবলেমটা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে যে এটার বেস আলাদা, এর বেস আলাদা, এর বেস আলাদা। বেস মানে কি? এই যে পাওয়ারটা আলাদা, এই পাওয়ারটা এরও আলাদা, এরও আলাদা, পাওয়ার আলাদা। তার জন্য এই পার্সেন্টেজ গুলো আমি অ্যাড করতে পারছি না। তাহলে আমাকে কি করতে হবে? বেসটাকে ইকুয়াল করতে হবে, তাই তো? বেসকে ইকুয়াল করতে হবে। এবার হেডিং দাও বেস কেভিএ, হেডিং দাও বেস কেভিএ। বেস কেভিএ হেডিং দাও, ঠিক আছে? ঠিক আছে, এবার এই বেস কেভিএর ফর্মুলা কি? আমাদের এটা কাজ করতে হবে। দেখো কি কাজ করতে হবে। আমাকে এই এই 1 এবং 2 এই অল্টারনেটর আর এই ট্রান্সফরমারের বেসটাকে ইকুয়াল করতে হবে। ট্রান্সফরমার এবং অল্টারনেটর বেসকে ইকুয়াল করতে হবে। এবার আমি কি করতে পারি? আমি, শোনো, আমি একটা টিপস তোমাদের দিচ্ছি, টিপস দিচ্ছি। ট্রান্সফরমারকে কোনোদিনও প্রাইমারি বেস ধরবে না। ট্রান্সফরমারকে কোনোদিনও প্রাইমারি বেস ধরবে না, ঠিক আছে? ট্রান্সফরমারকে কোনোদিনও প্রাইমারি বেস ধরবে না, ঠিক আছে? সবসময় অল্টারনেটরকে ধরবে। সবসময় কাকে ধরবে? অল্টারনেটরকে ধরবে, ঠিক আছে? তাহলে অল্টারনেটরের বেস কত? অল্টারনেটরের বেস হচ্ছে 2500। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? নতুন একটা বেস করতে হবে, যেই বেসে এর এর আর এর বেসটা সমান হয়ে যাবে। মানে এর কত? এরও 2500 আছে, এর 10,000 আছে। এমন একটা জায়গায় আনতে হবে যাতে যাতে এদের দুজনের বেস ইকুয়াল হয়ে যায়। তো আমি এর অনেকগুলো আমি কি করতে পারি? আমি অল্টারনেটরকে বেস ধরলাম, আমি এই ধরে নিলাম এটাই বেস। তাহলে এটা 1000 আছে, একে একে কি করতে হবে? একে 2500 করতে হবে। তাহলে একে যদি 2500 করি তাহলে এই 10টাও চেঞ্জ হবে। তাহলে সেই 10টা কত চেঞ্জ হবে? তাহলে সেটার ভ্যালু বার করতে হবে। তাহলে নিউ বেস, নিউ পার্সেন্টেজ বেস কেভিএ, ঠিক আছে? ফর্মুলা লেখো, নিউ বা পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স অ্যাট কেভিএ। ফর্মুলা লেখো, বেস কেভিএ ডিভাইড বাই রেটেড কেভিএ। বলে দিচ্ছি কি কি জিনিস। রেটেড কেভিএ ইন্টু পার্সেন্টেজ অফ রিঅ্যাকটেন্স অ্যাট রেটেড কেভিএ, পার্সেন্টেজ অফ রিঅ্যাকটেন্স অ্যাট রেটেড কেভিএ। ঠিক আছে, এটা ফর্মুলাটা লেখো। লেখা হলে আমি বলছি কি করতে হবে, কিভাবে কি করবে বলছি। হয়ে গেছে স্যার। স্যার হয়ে গেছে। ফর্মুলা লিখেছো? হ্যাঁ স্যার। এই
এইবার তাহলে এবার এটা দেখাচ্ছি। ধরো লেট লেট আমি একটা বেস নিলাম, ধরো লেট আমি এটা বেস নিলাম, লেট আমি বেসটা নিলাম কাকে, অল্টারনেটরকে বেস নিলাম, ঠিক আছে? বা অল্টারনেটরকে আমি যদি বেস নিই তাহলে আমার কার বেস, তাহলে কার পার্সেন্টেজ চেঞ্জ হবে বলো? অল্টারনেটরকে যদি বেস নিই তাহলে কার পার্সেন্টেজ চেঞ্জ হবে? কে চেঞ্জ হবে? ট্রান্সফর্মার চেঞ্জ হবে, তাই তো? কি বললাম, এটাকে যদি বেস হ্যাঁ নিই স্যার। তাহলে তো এটা তো সেমই থাকবে, চেঞ্জ হবে কার? ট্রান্সফর্মারে চেঞ্জ হবে, তাই তো? হ্যাঁ স্যার। বা আমি সিস্টেমের বাইরেও একটা ধরতে পারি কাউকে, দরকার নেই সিস্টেমের বাইরে ধরার দরকার নেই, আমি সিস্টেমের ভেতর থেকে ধরছি, আমি অল্টারনেটরকে বেস ধরছি, তাহলে ট্রান্সফর্মার আমার কি হবে? ট্রান্সফর্মারের বেসটা পাওয়ারটা চেঞ্জ হবে। তাহলে ট্রান্সফার পাওয়ার বা ট্রান্সফার তাহলে পার্সেন্টেজ অফ রিঅ্যাক্টেন্স ভ্যালু কি হবে? তাহলে নতুন পার্সেন্টেজ অফ রিঅ্যাক্টেন্স আগে 1000-এ ছিল 5, তাহলে এখন যদি সেটা 2500-এ নিয়ে যাই, এর এর বেসটা যদি 2500 করি, তাহলে এর পার্সেন্টেজটা কত হবে সেটা বার করার ফর্মুলা হচ্ছে এটা। তাহলে সেই ফর্মুলা কি হবে? পার্সেন্টেজ অফ রিঅ্যাক্টেন্স, পার্সেন্টেজ অফ রিঅ্যাক্টেন্স ফর্মুলা কি কোনটা দিলাম, এক্স, সেটা ইকুয়ালস টু বেস কেভিএ। বেস কেভিএ কত ছিল? 10,000। সরি আমি বেস কেভিএ কত নিলাম এখন? বেস কেভিএ আমি এখন কত করলাম? ছিল কি 10,000, আর এখন করছি কাকে, ধরেছি কাকে, বেস কেভিএ কত নিলাম? বেস কেভিএ নিয়েছি 2500, তাই তো? বেস কেভিএ কত নিলাম? 2500। তাহলে ফর্মুলায় বসাই 2500 বেস কেভিএ। রেটেড কেভিএ কত? রেটেড কেভিএ কত আছে, ছিল কত? 1000 ইন্টু পার্সেন্টেজ অফ রেটেড কেভিএ, মানে কত ছিল আমার? 5 ছিল, তাহলে 5। তাহলে সেটা করলে কত পাবো? 2 2 দিয়ে 25কে ভাগ করলে 12.5। তাহলে এখন নতুন আমার এর নতুন ট্রান্সফর্মারের বেস হয়ে গেল কত? 2500 কেভিএ। ট্রান্সফর্মারের নতুন পার্সেন্টেজ অফ রিঅ্যাক্টেন্সের ভ্যালু কত হলো? 12.5। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বাকিটা বুঝতে পেরেছো? এটা করো, খাতায় লেখো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। মজা লাগছে না কষ্ট হচ্ছে? সে একটু নিচে নামান। আচ্ছা, স্যার ঠিক আছে। ঠিক আছে। এইবার তাহলে এবার আমি ডায়াগ্রামটা টোটাল করছি, দেখো। এবার তাহলে ডায়াগ্রাম করছি। এবার এই যে ডায়াগ্রামটাকে আমি এইভাবে করছি। একটা অল্টারনেটর আছে, অল্টারনেটরকে আমি এইভাবে আঁকলাম। অল্টারনেটরের অল্টারনেটরের বেস কত? 2500, আর এর পার্সেন্টেজ অফ রিঅ্যাক্টেন্স কত? 10%। তার সাথে ট্রান্সফর্মার কেমন আছে? সিরিজে আছে। ট্রান্সফর্মারের নতুন বেস কত হয়েছে হিসাব করলাম আমরা। ট্রান্সফর্মার 2500 করে দিলাম, এর বেস 11/66, আর এর নতুন পার্সেন্টেজ অফ রিঅ্যাক্টেন্স 12.5%। এবার এখান থেকে কি আছে? এখান থেকে লাইন আছে, লাইন গেছে, লাইনের ভোল্টেজ কত? 66 কেভি। ঠিক আছে, 66 কেভি। এই হচ্ছে আমার ব্যাপার। তাহলে এবার ফর্মুলায় আসে। ফর্মুলা থেকে আমাদের কি বার করতে হবে? শর্ট সার্কিট কারেন্ট বার করতে হবে। শর্ট সার্কিট কারেন্টের ফর্মুলা এটা হচ্ছে, শর্ট সার্কিট কারেন্টের ফর্মুলা আমরা জানি। তাহলে সেখান থেকে আইএসসি ইজ ইকুয়ালস টু আই ইন্টু 100 ইন্টু পার্সেন্টেজ অফ এক্স। পার্সেন্টেজ অফ এক্স আমরা এখন ইজিলি পেয়ে যাব, যেহেতু এটার বেস ইকুয়াল, সেই জন্য। আর এরা সিরিজে আছে সেই জন্য এগুলোকে অ্যাড করলে আমরা পার্সেন্টেজ অফ এক্স পেয়ে যাবো। তাহলে পার্সেন্টেজ অফ এক্স কি হবে? যেহেতু সিরিজে আছে, ভালো করে আমি বারবার করে বলছি, সিরিজ কানেকশন যেহেতু, সেই জন্য শুধু যোগ করলেই হবে। তাহলে 10 প্লাস 12.5 যোগ করলে আমরা কত পাচ্ছি? 22.5
5%, তাহলে এটা পার্সেন্টেজ অফ এক্স আমরা পেয়ে গেলাম, তাই তো? কিন্তু এখনো কি পাবা বাকি বলতো এই ফর্মুলাতে? কি পাওয়া বাকি? কারেন্ট, ফুল লোড কারেন্ট। নর্মাল যে কারেন্ট ফ্লো করছে এখান থেকে, নর্মাল যে কারেন্ট ফ্লো করছে সেই কারেন্টের ভ্যালু বার করা বাকি। মানে কারেন্টের ফর্মুলা কি? কারেন্টের ফর্মুলা আমি বলেছিলাম, কারেন্টের ফর্মুলা হচ্ছে ভোল্টেজ, বলেছিলাম বলো। দেখো আমরা পাওয়ার ইজ ইকুয়াল টু কি? ভোল্টেজ ইনটু কারেন্ট, ঠিক আছে? এখানে আমার কেভিএ তে আছে, তাহলে আমার কোনো কস থিটা সাইন থিটা দরকার পড়ছে না, যেহেতু কেভিএ তে দেওয়া আছে। তো আমার পাওয়ার ফ্যাক্টর নেই, পাওয়ার ফ্যাক্টর আমরা কথা এখানে তুলছিই না। তাহলে পাওয়ারের ফর্মুলা হচ্ছে ভোল্টেজ ইনটু কারেন্ট, তাহলে কারেন্টের ফর্মুলা কি হবে? পাওয়ার বাই ভোল্টেজ, তাই তো? স্নেহাশিস, এটা দেখতে পেয়েছো? সৌম্য, দেখতে পেয়েছো? তো হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে পাওয়ার বাই ভোল্টেজ। এবার এই লাইনে পাওয়ার কত আছে আমাকে বলো দেখি, পাওয়ার কত আছে? আমার দেখো বেস আমি কত নিলাম? 2500 কেভিএ। তাহলে এটা হচ্ছে এখন আমার পাওয়ার। এটা পাওয়ারের ফর্ম, এটা পাওয়ারের ইউনিট তো, পাওয়ারের একক তো। হ্যাঁ স্যার। তাহলে আমার দেখো বেসটাকে ইকুয়াল করলে কত সবকিছু সমান হয়ে যাচ্ছে আমার। মানে ট্রান্সফার এটা পাওয়ারের পাওয়ার আমার হ্যাপাজার্ড হয়ে যাচ্ছিল। তাহলে এটা হচ্ছে আমার পাওয়ার, ঠিক আছে? তাহলে আমি পাওয়ারের লিখছি। আচ্ছা, এটা কেভিএ আছে, তাহলে কেভিএ মানে কিলোটাকে এইটা গুণ করলে, 1000 দিয়ে গুণ করলে আমার ভিএ তে কনভার্সন হয়ে গেল, ঠিক আছে? ভোল্টেজ কত আছে এখানে? লাইনের ভোল্টেজ কত আছে? এই দেখো লাইনের ভোল্টেজ আছে। কে কে বললো বলো, কি বললে? 66 কেজি। কে কে বলছে? তার নাম কি? আমি জাস্ট ইজার, ভেরি গুড। এই দেখো লাইনের মধ্যে 66 কিলো ভোল্ট কভার করছে, লাইনের মধ্যে 66 কিলো ভোল্ট যাচ্ছে। তার মানে এখানে 66 হচ্ছে আমার ভোল্টেজের ভ্যালু হবে, ঠিক আছে? কিন্তু 66 কিলো ভোল্ট মানে 66 ইন্টু 1000, এত ভোল্টেজ। এখন মজার বিষয় হচ্ছে, দেখো মজার বিষয় হচ্ছে এটা 3 ফেজ লাইন, এটা সিঙ্গেল ফেজ লাইন নয়, 3 ফেজ লাইন। তার জন্য এখানে √3 দিয়ে গুণ হবে, ঠিক আছে? এইটা প্রত্যেকে মাথায় ঢুকিয়ে নেবে ফর্মুলাটা। এটা লাস্ট সেমিস্টারে সার্কিট থিওরিতে করে আসার কথা ছিল, আমি জানি তোমরা পড়োনি, সেই জন্য দেখিয়ে দিলাম, ঠিক আছে? এবার এটাকে সলভ করলে আমার কারেন্টের ভ্যালু বেরোবে। দেখো কত বেরোয়, করে দেখো তো কত বেরোচ্ছে কারেন্টের ভ্যালু। স্যার 21.86। 21.86 অ্যাম্পিয়ার নর্মাল কারেন্টের ভ্যালু, ঠিক আছে? তাহলে এইবার এই ভ্যালুটা আমরা এখানে যদি ঠিক করে দিই, তাহলে দেখো কি বেরোচ্ছে? শর্ট সার্কিট কারেন্ট ইজ ইকুয়াল টু 21.86 ইন্টু 100 বাই পার্সেন্টেজ অফ রিঅ্যাকটেন্স হচ্ছে 22.5 করলে দেখো কত হয়? একশোর কাছাকাছি হবে। 97.15। 97.16 না 16। আচ্ছা, ইয়া ছাড়া আর কি কেউ করছে না? সবাই বন্ধ করে দিয়েছে? স্যার আমার অনেক বেশি এসে ফেলবে। না ভুল এসছে তাহলে, এরকমই আসবে। আরেকবার করে দেখবে, এরকমই আসবে। সৌম্য করেছো? হ্যাঁ স্যার করেছি। এরকমই এসছে তো? পারতো? হ্যাঁ।
রনিত, রনিত, স্নেহাশিস, স্যার সৌভিক, অ্যাকচুয়ালি ক্যালকুলেটরটা নিয়ে আসছি, ওই জন্য টেনে টেনে করতে হচ্ছে, ওই জন্য একটু দেরি হলো। স্নেহাশিস, স্নেহাশিস, স্যার সেম ক্যালকুলেটর ওই ঘরে পড়ে আছে। ঠিক আছে। এবারে আমি সৌভিক, সৌম, সৌম, সৌম ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ স্যার পড়েছি। এরকম এসছে, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে নর্মাল সময় নর্মাল কারেন্ট কত যাচ্ছে? নর্মাল কারেন্ট যাচ্ছে হচ্ছে ওই 21, কত বলবো জানি, 21 অ্যাম্পিয়ারের কাছাকাছি, 21.86 অ্যাম্পিয়ার। আর শর্ট সার্কিট হলে এইখানে এই পয়েন্টে যখন শর্ট সার্কিট হচ্ছে তখন হচ্ছে 97.16 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট। বুঝলো কত 5 টাইমস প্রায় বেড়ে যাচ্ছে, 5 গুণ কারেন্ট বেড়ে যাচ্ছে। তাহলে এইভাবে আমাদের শর্ট সার্কিট কারেন্ট ক্যালকুলেশন করতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষাতে এটা দেয়, পরীক্ষাতে এটা 5 মার্কস থাকে, 5 মার্কস থাকে। এই অঙ্কটাতে 5 মার্কস থাকে এবং দেয়। ঠিক আছে। এইবার আমি তোমাদেরকে সেম অঙ্ক বলছি, তোমরা বেস নেবে। এখানে যেটা বেস আমি সিস্টেমের মধ্যে বেস নিলাম, তোমরা সিস্টেমের বাইরে বেস নেবে। সেম অঙ্কটা নিশ্চয়ই খাতায় টুকেছো প্রত্যেকে? অঙ্কটা খাতায় টুকেছো তো? হ্যাঁ স্যার। না টুকলেও রেকর্ডিং আরেকবার দেখবে, দেখে করবে। ঠিক আছে। আমি তোমাদের সেম অঙ্ক করতে বলছি, আমাকে করে আজকেই রাতেই প্রত্যেকে উত্তর আনসার গুলো গ্রুপে দেবে। বেস তোমরা নেবে সিস্টেমের বাইরের বেস, আউটসাইড সিস্টেমের বেস নেবে 5000 কেভিএ। আর একটু নেবে তোমরা 10,000 কেভিএ। ঠিক আছে। যখন 5000 কেভিএ 10,000 কেভিএ নেবে তখন আমাদের কিরকম ছিল? 66 কেভি ছিল, এটা 11/66 ছিল, এটা ছিল 10,000, এই 1000 কেভিএ 5%। এটা ছিল কত? 2,500 কেভিএ। এটা ছিল হচ্ছে আমার কত পার্সেন্ট বলো? 10% ছিল না? 10%। তাহলে দেখো, যখন তোমরা এটা নেবে 5000 কেভিএ নেবে এবং 10,000 কেভি নেবে, তখন কিন্তু এটাও চেঞ্জ হবে, এটাও চেঞ্জ হবে, দুটোই চেঞ্জ হবে, সবার বেসই চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে। তাহলে ওই ফর্মুলাতে এরও বেস চেঞ্জ হবে, এরও ভ্যালু চেঞ্জ হবে, এরও বেস চেঞ্জ হবে, এরও নতুন ভ্যালু পাবে। এবার তোমরা বাকিরা সেম প্রসেসে করবে, করে আমাকে আজকে রাতে বা কালকে সকাল, আজকে রাতের মধ্যে তোমরা করে সবাই খেয়ে দিয়ে নাও, খেয়ে দিয়ে নিয়ে রাতের বেলা একবার করো, করে ওটা আমাকে জমা দিয়ে তারপরে ঘুমাতে যাবে। ঠিক আছে। একটু 10 মিনিট লাগবে, করে দেখো কত আসে, উত্তর কত আসে আমাকে পাঠাবে। ঠিক আছে। ওকে, গুড নাইট প্রত্যেকে। আমি এটা বন্ধ করছি, বন্ধ করছি।